সম্পর্কে আত্মীয় হয়। কেয়ার কথা যেন ভদ্রমহিলা ঠিক বিশ্বাস হলো না। তিনি সন্দিহান গলায় বললেন, কই, আগে তো কখনো এই মেয়েটাকে তোমাদের বাড়িতে দেখিনি। আমি তো দেখেছি কাল যখন তুমি আর শ্রাবণ বাড়ি ফিরছিলে তখন ওই মেয়েটা তোমাদের সাথে ছিল। আজ সকালেও দেখলাম শ্রাবণের বাইকে চড়ে কোথায় যেন যাচ্ছিল। তা কি ও শুধুই আত্মীয় না অন্য কিছুও? কেয়া পুনরায় হালকা হেসে বলে, আর কি হবে বলুন তো আন্টি, আপনি কি ভাবছেন কবিতা আমার ছোটবেলার হারিয়ে যাওয়া বোন, যাকে আমি আর শ্রাবণ সেদিন ফেরার সময় খুঁজে পেয়েছি? না, তা কেন ভাববো? আমি ভেবেছিলাম ওর সাথে হয়তো শ্রাবণের কোনো সম্পর্ক আছে। সিঁড়িতে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে সজীব সারোয়ার ভদ্রমহিলার কথা শুনছিলেন। উনি যে আসলে কি বলতে চাইছেন সেটা সজীব সারোয়ার খুব ভালো করেই বুঝতে পারছেন। কেউ যে ব্যাপারটা নিয়ে আর কথা বাড়াতে পারছে না সেটাও তিনি বুঝতে পারছেন। কেননা এই মহিলা একের পর এক প্যাচালো প্রশ্ন করেই কেয়ার মাথা ঘুরিয়ে তুলছে। এদিকে কবিতার এখন ওনার কথা শুনে প্রচন্ড অস্বস্তি হচ্ছে। উনি যে শ্রাবণের সাথে কবিতার সম্পর্কের কথা বলছেন সেটা কবিতা বুঝতে পেরেছে। সজীব সরোয়ার দু ধাপ উপরে উঠে সে ভদ্রমহিলার উদ্দেশ্যে বলে, ঠিকই ধরেছেন ভাবি, ওর সাথে শ্রাবণেরও সম্পর্ক আছে, ঠিক যেমন আমাদের বাকিদের সম্পর্ক আছে কবিতার সাথে। কবিতা আমার এক বন্ধুর মেয়ে, পড়াশোনা করার জন্য এখানে এসেছে। ওকে আমাদের ফ্ল্যাটেই রাখতাম, কিন্তু ওখানেও একা থাকতো। আর এখানে কে আছে, তাই কবিতাকে আপাদের এখানেই রেখেছি। ভদ্রমহিলা সজীব সরোয়ারের কথা শুনে মৃদু হেসে বলে, ওহ, এ ব্যাপার। আমি অন্য কিছু ভেবেছিলাম। তা ভাই, ছেলের বিয়ে দিচ্ছেন কবে? ভদ্রমহিলার কথা শুনে সজীব সরোয়ার হালকা হেসে বলে, আল্লাহ যখন চাইবে তখনই হবে ভাবি। আর এত ভাবছেন কেন এটা নিয়ে? বিয়ে ঠিক হলে তো আপনাদের সবাইকে অবশ্যই জানাবো। তা তো জানাবেনই। ও, আপনাদের তো বলাই হয়নি আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ভাই। সামনের মাসে তারিখ রেখেছি। আমরা যাব আপনাদের বাসায় নিমন্ত্রণ করতে। আসলে হুট করে এইসব ঠিক হয়ে গেল তো। ছেলে ইংল্যান্ডে থাকে, বিয়ের পর আমার মেয়েকেও নিয়ে যাবে। ওখানে নাকি খুব বড় একটা চাকরি করে। দেশের ছেলের বাবার অনেক বড় ব্যবসা আছে, ঢাকার থাকে। নিজেদের বাড়ি গাড়ি সব আছে। আমার মেয়েকে দেখে এত পছন্দ হয়েছে যে কি আর বলবো। ওরা তো বলেছিল যে এই মাসে বিয়েটা সেরে ফেলবে, কিন্তু বলুন তো ভাই, আমার একটা মাত্র মেয়ে বলে কথা, এত তাড়াহুড়ো করে কি বিয়ে দেওয়া যায়? ওর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন। ভদ্রমহিলার কথা শুনে কেয়া এবার ওনাকে হালকা ঠেস মেরে বলেন, আন্টি, আপনার মেয়ের বিয়েতে রাজি হলো কিভাবে? আসলে এক সপ্তাহ আগেও তো শ্রাবণের পিছনে ঘুরছিল, আবার কাল বিকেলে দেখলাম ছাদের চারতলায় মিজানের সাথে হেসে হেসে গল্প করছিল। তাই বলছিলাম যে সত্যি রাজি হয়েছে নাকি আবার জোর করে বিয়ে ঠিক করেছেন। ও তো বলছিল যে নাকি শ্রাবণকে ছাড়া বাঁচবেই না। ইংল্যান্ডের কথা শুনেই বুঝি ওর বাঁচার ইচ্ছা ফিরে এলো। কেয়া ঠেস মারা কথা বুঝতে পেরে ভদ্রমহিলা বাঁকা হেসে বলেন, ঠিকই বলেছ কেয়া। ছেলে ইংল্যান্ডে থাকার কথা শুনে বেঁচে থাকার ইচ্ছে আবার জেগে উঠেছে আমার মেয়ের। আমি ওকে বুঝিয়েছি যে সামনে এত সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে, আর সেখানে কিনা ও দেশের একটা ছেলের জন্য হায় হুতাশা করবে, যার এখনো পড়াশোনাই শেষ হয়নি। পড়াশোনা শেষ হওয়ার পর আদৌ কোথায় চাকরি পাবে কিনা তারও ঠিক নেই। ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু তাও আমার সব সময় চেয়েছিলাম যে মেয়েটা আমাদের কাছে থাকুক, তাই শ্রাবণের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু ভাই তো রাজি হলো না। আমার মেয়ের সাথে বিয়ে হলে শ্রাবণের আর কোনো চিন্তা ছিল না। আমাদের এত বড় ব্যবসার একমাত্র মেয়ের জামাই, সব কিছু তো শ্রাবণই পেত। আমাদের এত টাকার সম্পত্তির মালিক শ্রাবণই হতো। কিন্তু কি আর করার, ভাই তো রাজি হলো না। বাইকটা পার করে উপরে আসতে কেয়াদের ফ্ল্যাটের সামনে ওদের তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণও দাঁড়িয়ে যায়। তার কানে ভদ্রমহিলার বলা শেষের কথাটা যেতেই শ্রাবণের মুখের হালকা হাসি এনে ব্যঙ্গাত্মক গলায় ভদ্রমহিলাকে বলেন, আসলে আন্টি, আমার বাবার এত সম্পত্তি আছে তো, আর আমিও আমার বাবার একমাত্র ছেলে, সব তো আমাকেই সামলাতে হবে। আর আমার বাবার এত সম্পত্তি সামলে আবার আপনাদের এত বড় সম্পত্তি সামলানোর মতো ক্ষমতা আমার নেই।
আর আন্টি, আপনি আমার জন্য যা ভেবেছেন সেটা মনে হয় আমার মাও ভাবেনি কখনো। আপনি আমার ভবিষ্যৎ নিয়ে এতটা টেনসড? কিন্তু চিন্তা করবেন না আন্টি, আমার বাবার ব্যবসা আমি সামলে নেব। আর বলুন তো, যেখানে আমার বাবার এত বড় ব্যবসা আছে সেখানে আমি কষ্ট করে কেন চাকরি খুঁজতে যাব? আমার বাবার যা আছে তা দিয়ে আমি বসে খেয়ে সারা জীবন কাটিয়েও শেষ করতে পারবো না। সেখানে অযথা এত কষ্ট করে চাকরি করার দরকার আছে বলুন তো আন্টি? ও, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনি যে একটু আগে বলেছিলেন না আপনার মেয়ের সুবুদ্ধি হয়েছে, সেটা আপনি একটু ভুল বললেন আর কি। আপনার মেয়ে এখনো আমায় প্রচণ্ড বিরক্ত করে। আমি ওকে এতভাবে বোঝানোর চেষ্টা করি যে আমি জেনে শুনে কুয়োতে ঝাঁপ দেবো না, কিন্তু আপনার মেয়ে তো হার মানার নামই নিচ্ছে না। তাই বলছিলাম যে বাড়িতে গিয়ে একটু মেয়েকে ভালো করে বুঝিয়ে বলুন যে ওর জন্য ওই ইংল্যান্ডের ছেলেই ভালো, কিন্তু দেশের এই শ্রাবণ সারোয়ার জীবনেও আসতে পারবে না। আর হ্যাঁ, শ্বশুর বাড়িতে পাঠানোর আগে একটু ওকে ভদ্রতা আর সভ্যতা শিখিয়ে দেবেন। বলা তো যায় না, শেষে দেখা গেল আপনার স্বপ্ন ইংল্যান্ডে চলে গেছে, কিন্তু আপনার মেয়ে ঘুরে ফিরে দেশেই থেকে গেল। শ্রাবণের করা অপমানে ভদ্রমহিলার মুখটা ছোট হয়ে এলো। এখন তার সব থেকে বেশি রাগ হচ্ছে নিজের মেয়ের উপর। তার মেয়ে যে এতটা নির্লজ্জ কি করে হয়ে গেল সেটাই তিনি খুঁজে পান না। এতবার করে নিষেধ করেছেন যেন শ্রাবণের সাথে যোগাযোগ করার চেষ্টা না করে, তারপরেও ওনার মেয়ে ওনার একটা কথাও শোনে না। আজ মেয়ের জন্য একটা হাঁটুর বয়সী ছেলের কাছ থেকে ওনাকে অপমানিত হতে হলো। ভদ্রমহিলা এবার সজীব সরোয়ারকে উদ্দেশ্য করে বলেন, আপনার ছেলে তো আমার মেয়ের কথা খুব ভালোই বলল। ভাই, আপনিও একটু আপনার ছেলের দিকে লক্ষ্য রাখবেন। এই মেয়েটার কথা তো বললেন আত্মীয়, কিন্তু আমার না ঠিক বিশ্বাস হলো না। সকালে বাইকে যে একজন আরেকজনকে যেভাবে ধরে যাচ্ছিল, তাতে যে কেউ বুঝতে পারবে ওদের মাঝে কি চলছে। আর মেয়েটাও ভালো দেখতে। একসাথে ঘোরাফেরা করতে করতে দেখবেন ঠিকই কোনো কাণ্ড বাঁধাবে। দেখবেন শেষে আপনার নিজের ছেলেই যেন নির্লজ্জ বলে প্রমাণিত না হয়। সজীব সরোয়ার এবার বেশ গম্ভীর কণ্ঠে বলেন, আমার ছেলের সাথে কার কি সম্পর্ক রয়েছে সেটা না হয় আমি বুঝে নেব। আপনাকে এর ভেতর কথা বলতে হবে না ভাবি। আর যদি বলেন নির্লজ্জের কথা, তাহলে আমি আমার ছেলেকে চিনি। ওর রক্তেই নির্লজ্জতা নেই। যাদের রক্তে নির্লজ্জতা মিশে আছে তারাই এমন আচরণ করে ভাবি। আর চারদিকে এক নজর না দিয়ে নিজের মেয়ের উপর একটু নজর দিন, তাহলেই দেখবেন ওর সংসারটা সুখের হবে। আপনার মেয়ে আমাদের কেয়ার বয়সী। আমরা কখনোই চাইবো না যে আমাদের মেয়ের বয়সের আরও একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। অন্তত এই কয়েকটা দিন একটু ওর উপর নজর দিন, দেখবেন ও শুধরে যাবে। আসছি। কথাটা বলে সজীব সরোয়ার আর কবিতাকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলে, তোমরা দুজন ভিতরে যাও। আর কবিতা, তোমাকে বলছি, সবার কথা ধরবে না। তুমি কেমন সেটা তুমি জানো। অন্যরা তোমাকে কি ভাবলো না ভাবলো তাতে কান দেওয়ার প্রয়োজন নেই। তুমি নিজের কাছে পরিষ্কার, তুমি নিজের কাছে পবিত্র, সেটাই যথেষ্ট। অন্যরা তোমাকে অপবিত্র করতে চাইবেই, তোমার গায়ে কলঙ্ক লাগাতে চাইবেই, কিন্তু তার মানে এই নয় যে তুমি কলঙ্কিত হয়ে যাবে, তুমি অপবিত্র হয়ে যাবে। তাই বলছি, ভিতরে যাও। আর আমি তোমার কলেজে ভর্তির ব্যবস্থা করে দেব। মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। শ্রাবণ, তুমি উপরে চলো। আর কেয়া, ফ্রেশ হয়ে কবিতাকে নিয়ে উপরে চলে এসো। কেয়া মাথা নাড়িয়ে সায় জানাতেই সজীব সরোয়ার চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ভদ্রমহিলাও নিজের ফ্ল্যাটে চলে গেলেন। শ্রাবণ একবার কবিতার দিকে তাকালো। মেয়েটা ভীষণ অস্বস্তিতে পড়েছে, একেবারে এক কোণে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছেন। কেয়া ফ্ল্যাটের দরজা খুলে কবিতাকে ভেতরে আসতে বললে কবিতা এক মুহূর্ত দেরি না করে ভেতরে চলে যায়। শ্রাবণ আসার পর থেকে একবারও ওর দিকে চোখ তুলে তাকায়নি। কবিতা সেখান থেকে চলে যেতেই শ্রাবণকে আর উদ্দেশ্যে বলে, কবিতাকে বোঝাস যেন ওই মহিলার কথায় কিছু না মনে করে। আমার মনে হচ্ছে উনি আর আমার সাথে ঠিকভাবে কথাই বলবেন না। দেখলি না, একবারও আমার দিকে তাকালো না। কেয়া শ্রাবণকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, আমি কবিতার সাথে কথা বলছি। আর মামা তো ওকে নিয়ে তোদের ফ্ল্যাটে যেতে বললো। তুই যা, আমি ওকে বুঝিয়ে নিয়ে আসছি। দরকার পড়লে তারপর আবার তুই ওকে বোঝাস। শ্রাবণ সম্মতি জানিয়ে চলে গেল।
কেয়া দরজাটা লক করে নিজের রুমে গিয়ে দেখলো কবিতা সেখানে নেই। একবার বারান্দায় উকি দিতেই দেখলো কবিতা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কেয়া ধীর পায়ে এগিয়ে গিয়ে কবিতার কাঁধে হাত রাখতেই কবিতা খানিকটা চমকে উঠল। পেছনে তাকিয়ে কেয়াকে দেখে আবার স্বাভাবিক হয়ে দাঁড়ালো। কেয়া কবিতাকে নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করে, ওই আন্টির কথায় তুমি মন খারাপ করছো কবিতা? কবিতা মাথা নামিয়ে ধীর কণ্ঠে বলে, না কে আপু, আমি মন খারাপ করিনি। তুমি আমায় আরেকটা সাহায্য করতে পারবে? কেয়া মুখে হালকা হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ বলো না কবিতা, তোমার কি দরকার? কবিতা কেয়ার দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলে, কোনো একটা হোস্টেলে আমার থাকার ব্যবস্থা করে দিতে পারবে কে আপু? কবিতার কথা শুনে কেয়া বিস্ময় ভরা কণ্ঠে বলে, কেন কবিতা, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে থাকতে? না 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 আপু, তোমাদের মতো মানুষের বাড়িতে থাকতে আমার কেন কারোরই কোনো সমস্যা হতে পারে না, কিন্তু আমার জন্য তোমাদের অনেক সমস্যা হবে আপু। দেখলে না আজ কেমন করে তোমাদের অপমানিত হতে হলো, ভবিষ্যতে আরও হতে হবে। তার চেয়ে ভালো আমি এখান থেকে চলে যাই। তোমরা সবাই ভালো থাকবে। আমি তোমাদের আগেই বলেছিলাম এই কবিতা মানেই ঝামেলা। তোমরা যেচে নিজেদের ঘাড়ে ঝামেলা নিয়ে এসেছো। কবিতা শান্ত হও, এতটা সিরিয়াস হওয়ার দরকার নেই। আর ওই আন্টি জাস্ট নিজের রাগ মেটাতে এই কথাগুলো বলেছেন। উনি ওনার মেয়ের সাথে শ্রাবণের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু ওই মেয়ের আচরণ আমাদের কারোরই পছন্দ না, তাই মামা বিয়েতে রাজি হয়নি। আজ তারই ক্ষোভ বের করলো। দেখলে না কেমন নিজের হবু জামাই ইংল্যান্ডে থাকে সেটা আমাদের শোনাচ্ছিল। সবই বুঝলাম কে আপু, কিন্তু আমার তাও মনে হচ্ছে যে আমার এখানে থাকাটা ঠিক হবে না। কেয়া হালকা রাগী কণ্ঠে কবিতাকে বলে, তুমি কিন্তু এবার বেশি ভাবছো কবিতা, এসব কিছু হবে না। আর তাছাড়া আমরা সবাই তোমাকে এখানে রেখেছি, এখন তুমি অন্যের কথা শুনে এখান থেকে চলে গিয়ে আমাদের কষ্ট দেবে? না আপু, তুমি ভুল বুঝছো। আমি এখন ভুল ঠিক কিছুই শুনতে চাই না কবিতা। তুমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। শুনলে না মামা আমাদের উপরে যেতে বলল। কবিতা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে কেয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা কে আপু, তোমার মামা মানে শ্রাবণ ভাইয়ার বাবা কি করেন? কবিতার কথা শুনে কেয়া চোখ বড় বড় করে বিস্ময় ভরা কণ্ঠে বলে, তুমি শ্রাবণকে নিয়ে কি বলে ডাকলে কবিতা? কেয়ার প্রশ্ন শুনে কবিতা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়ে বলে, শ্রাবণ ভাইয়া বলে ডাকলাম কেন? কবিতার কথা শুনে কেয়া শব্দ করেই হেসে ফেলে। বলা যায় হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। কবিতা কেয়ার এই হাসির মানে কিছুই বুঝতে পারছে না। ওকে যে জিজ্ঞেস করবে কিছু তারও কোনো উপায় নেই, কেননা কেয়ার হাসি থামার কোনো নামই নেই। অনেকক্ষণ কেয়ার হাসি দেখার পর এবার কবিতা বলে ওঠে, কি হলো কে আপু, এভাবে হাসছো কেন? কেয়ার হাসতে হাসতে কিছু একটা বলল, কিন্তু কবিতা তার কথা বুঝতে পারলো না। কবিতা এবার হালকা বিরক্তিকর কণ্ঠে বলল, তুমি প্লিজ হাসি থামিয়ে কথাটা বলবে কে আপু? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কেয়া অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে কবিতাকে বলল, শোনো কবিতা, তুমি আমায় যে প্রশ্নটা জিজ্ঞেস করলে না, সেটা শ্রাবণকে করবে, বুঝতে পেরেছো? ও তোমাকে আমার থেকে ভালো করে এই বিষয়ে বলতে পারবে। ওনাকে জিজ্ঞেস করব? তুমিই বলে দাও না। যদি শ্রাবণ তোমাকে না বলে তখন আমি বলবো, কেমন? তুমি ওকে গিয়ে প্রশ্ন করবে, আচ্ছা শ্রাবণ ভাইয়া, আপনার বাবা কি করেন? বুঝতে পেরেছো কবিতা? আমি যেভাবে বললাম ঠিক সেভাবে শ্রাবণকে প্রশ্ন করবে। ওনাকে না বললে হয় না? কেয়া এবার কপট রাগ দেখিয়ে বলল, না হবে না, প্লিজ কবিতা, আমার জন্য এইটুকু করে দাও। করবে বলো তো? কবিতা অসহায় কণ্ঠে বলল, আপনার বাবা কি করে? না না, এভাবে না, শ্রাবণ তো তোমার থেকে বয়সে বড় তাই না? তাই ওকে জিজ্ঞেস করার সময় শ্রাবণকে শ্রাবণ ভাই বলে ডাকবে, না হলে কেমন যেন দেখায়। কবিতা মাথা নাড়িয়ে সায় জানাতে কেয়া ওকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠিয়ে দিল। কবিতা বের হয়ে দেখে কেয়া ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসেছে। দুজনে আর দেরি না করে শ্রাবণদের ফ্ল্যাটে চলে গেল।
সৌম্য সারোয়ার কবিতার কণ্ঠ শুনে রান্নাঘর থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলো। কবিতাকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বললেন, এতক্ষণে তোমার আসার সময় হলো কবিতা। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি আসতে তোমার সাথে একটু গল্প করব, কিন্তু তোমার তো আসার নামই নেই। সৌম্য সারোয়ার এর কথা শুনে পাশ থেকে কে অবাক কণ্ঠে একটু আগেই তো তোমার কাছ থেকে আমি কবিতাকে নিয়ে গেলাম মামি। সকাল থেকে তো কবিতা তোমার সাথে এসেছিল, তাও তোমার গল্প শেষ হলো না। কেয়ার কথা শুনে সজীব সারোয়ার রুম থেকে বের হয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, তোমার মামির গল্প এত তাড়াতাড়ি শেষ হবে না। অনেক দিন পর তোমার মামি একজন মনের মতো গল্প করার মানুষ পেয়েছে, যে চুপচাপ তোমার মামির সব কথা শুনে যায়। জানো কবিতা, কাল রাত থেকে তোমার আন্টির উঠতে বসতে আমায় একটা কথাই বলে যাচ্ছে, যে কবিতা মেয়েটা খুব মিষ্টি, আমার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে। তোমাদের কারো তো আমার কথা শোনার সময়ই নেই, তাই আমি এখন থেকে কবিতার সাথেই গল্প করব। সজীব সারোয়ারের কথা শুনে কবিতা শুধু মৃদু হাসে। কোনো এক অজানা কারণেই সজীব সারোয়ারকে দেখার পর থেকে কবিতার একটু ভয় ভয় করছে। ওনাকে দেখে কবিতার ভীষণ রাগী মনে হচ্ছে, যদিও মানুষটা দেখতে মোটেও ভয়ঙ্কর নয়, বেশ সুন্দর। ওনাকে দেখে ওনার বয়স আন্দাজ করা সম্ভব নয়। ধবধবে ফর্সা, লম্বা দাড়ি, উচ্চতা 6 ফুটের মতো হবে, অনেকটা শ্রাবণের মতো। শ্রাবণের সাথে ওনার চেহারার প্রচুর মিল। এদিকে রুমে শ্রাবণ এদিক ওদিক পায়চারি করছে। তার এখন কবিতার সাথে একটু কথা বলতে মন চাইছে, কিন্তু বাহিরে তার বাবা থাকায় সেখানে যেতেও পারছে না। শুধু তার মা থাকলে সমস্যা হতো না, কিন্তু শ্রাবণ যদি কবিতাকে দেখে তার বাবার সামান্য কিছু ভুল করে ফেলে, তাহলে বিরাট বড় গন্ডগোল হয়ে যেতে পারে। সজীব সারোয়ার ছেলের প্রতিটি পদক্ষেপ খুব ভালো করেই বুঝতে পারেন। বলতে গেলে উনি শ্রাবণের চোখে দেখেই মনের ভাষা পড়ে নিতে পারে, তাই তো তার সামনে কিছু করলে সমস্যা। তার মা সোমা সারোয়ার নিতান্তই একজন সহজ সরল মানুষ। উনি যদি কিছু সন্দেহ করেন, তাও শ্রাবণ কিছু একটা দিয়ে বুঝিয়ে ওনাকে সামলে নিতে পারবে। কিন্তু সজীব সারোয়ারকে উল্টো পাল্টা কথা বলে কিছু বোঝানো অসম্ভব। সোমা সারোয়ার কবিতাদের বসতে বলে রান্নাঘরে চলে গেলেন। সজীব সারোয়ারও কবিতাদের সাথে সোফায় বসলেন। কবিতাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কি আমায় দেখে ভয় পাচ্ছ কবিতা? কবিতা নিচের দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, ভয় পাচ্ছি না। আসলে আপনার সাথে আজকেই প্রথম দেখা হলো তো, তাই একটু জড়তা কাজ করছে। কবিতার কথা শুনে সজীব সারোয়ার হালকা হেসে পুনরায় বললেন, হুম, আমাকে দেখে ভয় পাওয়ার দরকার নেই। ও ভুলেই গেছি, তোমাকে এখন আমি আমার বন্ধুর মেয়ে বলে পরিচয় দিয়েছি বলে তুমি কি কিছু মনে করেছো? এই কথাটা কবিতা ভুলেই গিয়েছিল। এখন সজীব সারোয়ার কেন তার পরিচয় এভাবে দিল, সেই প্রশ্নটা তার মাথাতে এসেছিল। কবিতা এবার মাথা উঠিয়ে সজীব সারোয়ারের দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, আমি কিছু মনে করিনি। কিন্তু আপনি কেন আমার মিথ্যা পরিচয় দিলেন? ওদের বলে দিলেই পারতেন যে আমি আপনাদের আশ্রিতা। অযথা আমার জন্য আপনাকে মিথ্যে বলতে হলো। সজীব সারোয়ার পুনরায় মৃদু হেসে বলে, যদি তোমাকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দেওয়ার জন্য আমার মিথ্যে বলতে হয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। আর আমি তোমার পরিচয় আমার বন্ধুর মেয়ে হিসেবে দিয়েছি, না হলে ওনার প্রশ্ন তখন আরও অনেক বেড়ে যেত। উনি এখন তোমায় যে দৃষ্টিতে দেখবেন, তখন সেই দৃষ্টিতে দেখতো না। তুমি আমার পরিবারের লোক, এটা জানার পর কেউ তোমাকে কিছু বলার আগে 10 বার ভাববে, না হলে ওরা তোমাকে তোমার অতীত নিয়ে প্রশ্ন করতে করতে তোমার বর্তমানটা খারাপ করে তুলতো। আর এই সারোয়ার হোসেন পরিবারের দিকে কেউ আঙ্গুল তুলবে, সেটা আমি মেনে নেব না। কবিতা ওনাকে উত্তরে কিছু বলল না, শুধু কৃতজ্ঞতার চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। সজীব সারোয়ার যেন কবিতার সেই দৃশ্যটা দেখে তার সকল প্রশ্ন উত্তর পেয়ে গেল। মেয়েটার দৃষ্টিতে উনি তার প্রতি কবিতার কৃতজ্ঞতা বুঝতে পারলেন। সজীব সারোয়ার হালকা হেসে সেখান থেকে উঠে রুমে চলে যেতেই তার জায়গায় শ্রাবণ এসে বসে পড়ে। সে যেন এই অপেক্ষাতেই ছিল যে কখন তার বাবা এখান থেকে উঠে যাবে আর সে এখানে এসে বসবে। শ্রাবণ কবিতাকে দেখে মুখে হাসি এনে বলে, কেমন আছেন কবিতা? শ্রাবণের প্রশ্নের জবাবে কবিতা কিছুই বলবে তার আগেই কেয়া বলে ওঠে, ঠিকঠাক কোনো প্রশ্ন
কর শ্রাবণ, এই সময়ে এই প্রশ্নের কোনো মানে হয় নাকি? একটু আগেও তো আমরা একসাথেই ছিলাম। কেয়ার কথা শুনে শ্রাবণ ওর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর সমস্যা কি কেয়া, আমায় বলবি? আর তুই এখানে বসে আছিস কেন? রান্নাঘরে মা একা একা রান্না করছে, গিয়ে একটু ওনার সাহায্য কর। কাজ তো কিছুই পারিস না, এখনো সময় আছে, শিখে নে, না হলে আর সংসার করতে হবে না। শ্রাবণের কথা শুনে কেয়া মুখ ভেঙচি কেটে বলে, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আর বেশি কথা বলিস না, না হলে এমন ব্যবস্থা করব যে তুই সিঙ্গেল মরবি। কথাটা বলে কেয়া উঠে যেতে নিয়ে কবিতার কানের কাছে ফিসফিস করে বলে, যেটা বলছি সেটা শ্রাবণকে জিজ্ঞেস করো কবিতা, কেমন? কথাটা বলে কেয়া সেখান থেকে চলে গেল। কেয়া চলে যেতেই শ্রাবণ প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে কবিতাকে জিজ্ঞেস করে। ও আপনাকে কি বলে গেল কবিতা? কবিতা স্বাভাবিক কণ্ঠে বলল, কে আপুকে একটা প্রশ্ন করেছিলাম, তো কে আপু বলল আপনি নাকি সেটার উত্তর ভালো দিতে পারবেন, তাই আবার আমাকে মনে করিয়ে। ওহ, তা বলুন না, আপনি কি জানতে চান? কবিতা মৃদু হেসে বলল। আপনার বাবা কি করেন শ্রাবণ ভাইয়া? কবিতার মুখ থেকে ভাইয়া ডাকটা শুনে শ্রাবণের মুখটা চুপসে গেল। এই প্রথম তার নিজের উপর মায়া লাগলো। কোথায় সে চাইছিল যে কবিতা যেন তাকে নাম ধরেই ডাকে, সেখানে উল্টো কবিতা তাকে ভাইয়া বলা শুরু করলো। কেন শ্রাবণ ভাইয়া থেকে ভাইয়া শব্দটা বাদ দিয়ে শুধু শ্রাবণ বলে ডাকলে কি সমস্যা হতো? কোনো তো সমস্যাই হতো না। কিন্তু কেয়া থাকতে কি শ্রাবণ একটু শান্তিপূর্ণভাবে প্রেম কখনোই করতে পারবে? কখনো পারবে না। শান্তিপূর্ণভাবে কেন, কখনো প্রেমই করতে দেবে না। অথচ নিজে ঠিকই প্রেম করে বেড়াচ্ছে। কিছু একটা সমস্যা হলেই শ্রাবণের কাছে ছুটে আসে সমাধানের জন্য। শ্রাবণ দেখলো কিয়া দরজায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। শ্রাবণ ওর দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করে বলল, এবার ঝগড়া হলে আমার কাছে সমাধান চাইতে খালি হাসিস কিয়া। তোর ব্রেকআপ যদি আমি না করিয়েছি, তো আমার নামও শ্রাবণ সারোয়ার না। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও শ্রাবণ কোনো উত্তর না দেয় কবিতা এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। ভাবলো যে শ্রাবণ হয়তো এই প্রশ্নটা পছন্দ করেনি। কবিতা তাই আর এ নিয়ে কথা বাড়াবে না। ভাবছে। শ্রাবণকে আর উপর থেকে দৃষ্টি সরিয়ে এনে কবিতার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের কাপড়ের ব্যবসা আছে, এখানে আমাদের দুটো শোরুম আছে কাপড়ের, আর ঢাকায় একটা আছে। ঢাকায় অবশ্য আরেকটা শোরুম খোলার পরিকল্পনা হচ্ছে। এখন দেখা যাক কতটা কি করা সম্ভব হয়। শ্রাবণ খুব স্বাভাবিক গলায় উত্তর দেওয়াতে কবিতা কিছুটা স্বস্তি পেল। ভাবলো যে না, শ্রাবণ তার মানে কিছু মনে করেনি, তাহলে তাকে আরো প্রশ্ন করাই যাবে। কবিতা পুনরায় শ্রাবণের দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে বলল, এখানকারটা না হয় আপনারা সামলান, কিন্তু ঢাকার শোরুমটা কে দেখাশোনা করে? মানে এখানে প্রচুর বিশ্বস্ত কাউকে দরকার, তাই না? কবিতার প্রশ্ন শুনে শ্রাবণ মৃদু হেসে বলল, আমাদের ঢাকায় যে শোরুমটা আছে ওটা কাব্য ভাই দেখাশোনা করে। বলতে পারো পুরো দায়িত্বটা ভাই একা হাতেই সামলায়। এসব ব্যাপার আবার ভাই খুব ভালো বোঝে। কাব্য ভাইকে কি চেনেন আপনি? চিনি বলতে কোথায় যেন ওনার নামটা শুনেছিলাম, কিন্তু এখন ঠিক মনে পড়ছে না। কাব্য ভাই হলো কেয়ার নিজের ভাই, মানে আমার ফুফাতো ভাই। ও, উনি কি আপনার থেকে অনেক বড় ভাইয়া? কবিতার মুখ থেকে ভাইয়া ডাকটা শুনে দ্বিতীয়বারের মতো শ্রাবণের খুব কষ্ট হলো, কিন্তু তারপরেও নিজেকে সামলে নিয়ে বলল, কাব্য ভাই আমাদের থেকে 1.5 বছরের বড়। ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অবশ্য কিছুদিন পরেই বাড়ি ফিরবে। উফ কবিতা, ভাই বাড়িতে থাকলে কি যে আনন্দ হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন তো আমি সারাদিন ভাইয়ের রুমেই থাকি। আমি আর ভাই সারা রাত জেগে মুভি দেখি, গেমস খেলি, গল্প করি, আর ক্ষুধা লাগলে মাঝে রাতে দুজন মিলে কিছু একটা রান্না করে খেয়ে নিই। আর আমরা ঘুমাই কখন জানেন? যখন সবাই ঘুম থেকে ওঠে তখন আমরা দুজন ঘুমিয়ে পড়ি। শ্রাবণের কথা শুনে কবিতা মৃদু হাসে। শ্রাবণ মৃদু হেসে কবিতাকে বলল, আর কিছু জানার ইচ্ছে আছে কবিতা? কবিতা দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। শ্রাবণ কবিতার দিকে একটু এগিয়ে এসে গুরুতর ভঙ্গিতে বলল, আমি আপনার থেকে কি চাইবো সেটাও জানার ইচ্ছে নেই আপনার কবিতা? শ্রাবণ যতবার এই কথাটা বলে কবিতা ঠিক ততবারই হালকা ভয় পেয়ে যায়। তারও জানতে ইচ্ছে করে শ্রাবণ আসলেই কি তার থেকে এমন কিছু চাইবে।
কারণ কবিতার মনে হয় তার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। তার মতো নিশ্চয়ই এই পৃথিবীতে হয়তো দুটো নেই। সেখানে শ্রাবণের মতো একজন মানুষ যার কাছে নিজের পরিবার, অর্থ সম্পদ, সম্মান সবকিছু আছে, সে যা চাইবে তাই পাওয়া সম্ভব। সেখানে শ্রাবণ কবিতার কাছ থেকে কি চাইতে পারে তারও জানতে ইচ্ছে করে। ভাবলো যেহেতু শ্রাবণ নিজ থেকেই আবার প্রশ্নটা করলো, তাহলে হয়তো জিজ্ঞেস করলে উত্তরটা বলে দিতেও পারে। কবিতা এবার উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মৃদু কণ্ঠে বলল, জানতে চাই তো, আপনি বলবেন? কবিতার কথা শুনে শ্রাবণ আরো একটু ওর দিকে এগিয়ে এসে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে বলল, ইচ্ছে তো করছে এক্ষুনি বলে দিই, কিন্তু আমার মনে হয় না আপনি সহ্য করতে পারবেন। বলুন, এখনই শুনতে চান? কবিতা হালকা ভীতগ্রস্ত গলায় বলল। না, আমি শুনবো না। কবিতার কথা শুনে শ্রাবণ হেসে ফেলে, মাথাটা পিছিয়ে নিয়ে ঠিকঠাক হয়ে বসে, আর কবিতার উদ্দেশ্যে বলে, আচ্ছা কবিতা, আপনাকে একটা প্রশ্ন করি। প্রতিবারের ন্যায় এবারেও কবিতা নিচের দিকে দৃষ্টি রেখে ধীর কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলে, করুন। আপনি যে আমায় ভাইয়া বলে ডাকছেন, এটা কি আপনাকে কেউ বলতে বলেছে? কবিতা অবাক কণ্ঠে বলে, না তো, এটা আবার বলে দেওয়ার কি আছে? অবশ্যই আছে। আমার মা আপনাকে দত্তক নিত, সেটা বলেছিলেন। নেয়নি তো? তাহলে এভাবে অযথা ভাই বোনের সম্পর্ক বানানোর কি কোনো প্রয়োজন আছে? কবিতা একটু ইতস্তত কণ্ঠে বলে, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এতে রাগ করবেন। আর বলবো না। শ্রাবণ এবার হালকা বিরক্তিকর ভাব নিয়ে বলে, আরে কবিতা, আপনি বুঝতে পারছেন না আমার সমস্যাটা। আমি আসলে আপনাকে বলতে চাইছি যে আমরা তো ভাই বোন না, তাই না? তাহলে ভাইয়া বলে ডাকার কি দরকার? আপনি আমাকে শ্রাবণও বলে তো ডাকতে পারেন, তাই না? কিন্তু আপনি তো আমার থেকে বয়সে বড়, আপনাকে আমি নাম ধরে ডাকবো কেন? সমস্যাটা তো ওখানেই কবিতা। আপনি যদি আমাকে নাম ধরে না ডাকেন, তাহলে ভাইয়া বলে ডাকতে হবে। আর ভাইয়া বলে ডাক আমি মেনে নিতে পারবো না। তার থেকে বরং আপনি আমার নাম ধরেই ডাকুন। আর যদি আপনার নাম ধরে ডাকতে অসুবিধা হয়, তাহলে আমাকে কিছু বলে ডাকার দরকার নেই। কিন্তু তাও ঠিক ভাইয়া বলে ডাকবেন না। আপনার যদি কোনো সমস্যা হয় কিংবা আমাকে প্রয়োজন হয়, তাহলে একটা ইশারা দেবেন, আমি উড়ে চলে আসবো আপনার কাছে, কেমন? কবিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, যদিও ব্যাপারটা তার কাছে একটু গোলমেলেই ঠেকলো। শ্রাবণের বাবা ওকে ডাকলে শ্রাবণ সোফা থেকে উঠে দাঁড়ায়। সেখান থেকে যাওয়ার আগে কবিতাকে একবার নাম ধরে ডাকে। কবিতা। কবিতা তাকাতেই শ্রাবণ দুঃখী গলায় বলে, প্লিজ কবিতা ভাইয়া ডাকবেন না, একদম বুকে আঘাত লাগে। সাতমাথা হচ্ছে বগুড়ার প্রাণকেন্দ্র। 7 জন বীরশ্রেষ্ঠকে বিশেষ সম্মান জানাতে তাদের ছবি দিয়ে বগুড়া শহরে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ স্কয়ার। শহরের গুরুত্বপূর্ণ 7টি সড়কের মিলিত স্থান হচ্ছে এই সাতমাথা। সর্বক্ষণই মানুষের উপস্থিতিতে মুখর থাকে এই জায়গাটা। সন্ধ্যের পর যেন পরিবেশটা আরো বেশি জমজমাট হয়ে ওঠে। বন্ধু বান্ধব মিলে অনেকে আবার পরিবার সহ ঘোরাঘুরি করতে আসে। আর ঘোরাঘুরি শেষে শহরের বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট কিংবা রাস্তার পাশে বসা ছোট ছোট দোকানগুলো থেকে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। আর সব থেকে বেশি ভিড় থাকে চায়ের দোকানগুলোতে। সব বয়সের মানুষের ভিড়ই এখানে দেখতে পাওয়া যায়। তেমনই একটা চায়ের দোকানে শ্রাবণদের ভিড় দেখা যাচ্ছে। শ্রাবণ প্রায় 4 থেকে 5 ধরনের চা কবিতাকে টেস্ট করিয়েছে, সাথে নিজেও খেয়েছে। বাকিরা অবশ্য চা খেয়েছে, কিন্তু ওরা 1 কাপ করে। কিন্তু শ্রাবণ আর কবিতাকে যেন থামানোই যাচ্ছে না। চা খাওয়ার পর সবাই আশেপাশে একটু হাঁটাহাঁটি করে আরো কিছু খাবার খেয়ে সবাই যে যার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। শ্রাবণ, কবিতা, কেয়া আর সোহেল একসাথে আছে। সোহেলের আসার উদ্দেশ্য হলো আরো কিছুটা সময় কেয়ার সাথে কাটানো। সোহেল আর কেয়া আগে আগে হাঁটছে, আর কবিতা ও শ্রাবণ ওদের পেছনে। কেয়া আর সোহেল বিরতিহীনভাবে কথাবার্তা বললেও কবিতা আর শ্রাবণ মাঝে মাঝে টুকটাক কথাবার্তা বলছে। হাঁটতে হাঁটতে কবিতা অনেকগুলো ফুলের দোকান খেয়াল করলো। এখানে পরপর অনেকগুলোই ফুলের দোকান। দোকানগুলো থেকে বিভিন্ন ফুলের সুবাস ভেসে আসছে। কবিতা বিমোহিত কণ্ঠে শ্রাবণের উদ্দেশ্যে বলল, এই জায়গাটা তো বেশ সুন্দর। কি সুন্দর তাজা ফুলের ঘ্রাণ ভেসে আসছে। বিশেষ করে বেলি ফুলের ঘ্রাণ একদম অপূর্ব লাগছে। কবিতার কথা শুনে শ্রাবণ ওর দিকে প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে বলল,
আপনার মনে হয় বেলি ফুল খুব পছন্দের, তাই না? কবিতা স্মিত হেসে বলল, ফুল আবার কারো অপছন্দ হয় নাকি? তাও যখন সেটা বেলি ফুল। বেলি ফুল মানে এক রাশ ভালোবাসা, এক রাশ মুগ্ধতা। খুব কম মানুষই এমন পাওয়া যাবে যাদের বেলি ফুল পছন্দ না। আমার তো সব থেকে পছন্দ বেলি ফুল।